বৈঠক অনুষ্ঠিত হলো, সেখানে আপনাদের দুজনের কাছ থেকে আসলে এই প্রথম প্রশ্ন দিয়ে শুরু করবো যে কি বার্তা আপনারা দিলেন, কি বার্তা পেলেন, কি হলো জাতীয় ঐক্যমত্য কমিশনে, কি অর্জন? সৈয়দ আসিফ আশরাফি পাপি, আপনাকে দিয়ে শুরু করি। আসলে জাতীয় ঐক্যমত কমিশন মানে ঐক্যমত হলে কমিশন আছে আর দ্বিমত হলে কমিশন নাই। এখন ঐক্যমত হলো কি হলো না, যাদেরকে ডাকছে তারা সহ জাতীয় ঐক্যমত কমিশন এটা বলতে পারবে। এখন যে কোনো জিনিসে ঐক্যমতে পৌঁছাতে গেলে একটা বিষয় একদিনের আলোচনায় হয় না। প্রথমে দ্বিমত থাকবে, তারপরে রাষ্ট্রের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, জনগণের স্বার্থে ঐক্যমতে কিছু কিছু বিষয় অবশ্যই পৌঁছাতে হবে, সেটা পৌঁছাবেও। সেখানে জাতীয় ঐক্য যে বলছেন যে জাতীয় ঐক্য আহ, যে কমিটিটা, এই কমিটি আহ, তাদের সুপারিশ মালা যে সকল রাজনৈতিক দল মেনে নেবে তা না। এখানে নিয়মটা হচ্ছে রাজনৈতিক দলের কাছ থেকে আগে জানতে হবে। ইস্যু ভিত্তিক আলোচনা যদি থাকে, যেমন নির্বাচন কমিশন, বিচার ব্যবস্থা, তারপরে আগামী নির্বাচন, কোনটা আগে কোনটা পরে, এই সমস্ত বিষয় নিয়ে তাদের কাছে জানতে হবে, যার যার ওপিনিয়ন যাচাই বাছাই করে তারপরে এক দফায় তো আর হবে না, বারবার দফায় দফায় বসতে হবে। বসে সকলের সম্মতিক্রমে যেটা সিদ্ধান্ত হবে সেটাই। তো এইটা তো কেবলমাত্র শুরু। এই শুরুতে কোনো মন্তব্য করা যাবে না। ওই প্রেস আচ্ছা। রিলিজ যেটা দিচ্ছে সেইটাই তাদের স্ট্যান্ড ধরে নিতে হবে। হুম। রাজনৈতিক প্রধান সংগঠন এবং এই জি, প্রধান ঐক্যমত। উপদেষ্টাও বলেছেন এটি একটা প্রথম ইনিংসের সমাপ্তি, দ্বিতীয় ইনিংস বা দ্বিতীয় অধ্যায় শুরু হলো। এই দ্বিতীয় অধ্যায়ে কতদিন চলবে সেটাও একটা প্রশ্ন। পাপিয়া, আসিফ আশরাফি পাপি, আপনি এই বিষয়ে বুঝতে পারছেন কিনা, দ্বিতীয় ইনিংস কতদিন চলবে সেটি আসি। আমি একটু জাহিদ হাসান আপনার কাছ থেকেও এই প্রশ্ন বা এই বিষয়ে জেনে নিতে চাই, আপনাদের কি মনে হলো জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক কতটা, সেটি কেমন হলো, কি অর্জন হলেন, মানে হলো এখান থেকে আপনারা কি বার্তা দিলেন আর আপনারা কি বার্তা পেলেন? আহ, জি, আপনাকে ধন্যবাদ। আমরা দেখেছি গত 5ই আগস্ট বাংলাদেশে যে ছাত্র নাগরিক গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র নাগরিক অভ্যুত্থান হয়েছে, সেটি একটি ন্যাশনাল ইউনিটির ভিত্তিতে হয়েছিল এবং সেই ঐক্যমত অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে নতুন বাংলাদেশ গড়বার ক্ষেত্রেও যাতে বজায় থাকে, সেটি আমরা বারবার নিশ্চিত করবার কথা বলেছি। যেমন দেখুন, আমরা যখন বারবার জুলাই ঘোষণাপত্রের কথা বলছিলাম, তখন আমরা একই কথা বলছিলাম যে জুলাই ঘোষণাপত্র অবশ্যই ঘোষিত হতে হবে জনগণের আকাঙ্ক্ষার ভিত্তিতে, এবং সেখানে যাতে প্রত্যেকটি রাজনৈতিক দল এবং বিভিন্ন রকমের মানুষের ঐক্যমত থাকে, সেটি আমরা বারবার নিশ্চিত করার কথা বলেছি। এমনকি 31শে ডিসেম্বর আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি করেছিলাম, যে আমরা সরকারের কাছে দাবি জানিয়েছিলাম যে ঘোষণাপত্র ঘোষিত করতে হবে এবং অবশ্যই সেটি সকল দলের প্রস্তাবনা এবং ঐক্যমতের ভিত্তিতে। দেখুন, ঐক্যমত মানে কখনোই সকল ক্ষেত্রে এক ভাষায়, এক শব্দে, এক সুরে কথা বলা না। ঐক্যমত মানে হচ্ছে প্রত্যেকটি দল, প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব চিন্তা ভাবনা, ফিলোসফি, ইডিওলজি সবকিছু ঠিক রেখে মানুষের জন্য, বাংলাদেশের জন্য নির্দিষ্ট কিছু বিষয়ে একমত হবেন, যেগুলো জনগণের আহ, এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখবার জন্য কাজ করবে। আজকে যে জাতীয় ঐক্যমত কমিশনের যে মিটিংটি হলো প্রধান উপদেষ্টার উপস্থিতিতে এবং প্রধান উপদেষ্টার আহ্বানে, আমি এটিকে খুবই ইতিবাচক হিসেবে দেখি। অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট কোনো দলের নয়, নির্দিষ্ট কোনো মতের নয়। এই সরকার গণঅভ্যুত্থানের ফসল, এবং আমরা দেখেছি যে এই সরকার শুধুমাত্র ছাত্রদের থেকেও গঠিত হয়নি। এই সরকারের সবার অংশীদারিত্ব আছে, বিএনপির আছে, জামায়াতের আছে, বামপন্থীদের আছে, অবশ্য ছাত্রদেরও আছে। সবার একদম একাত্মতার ভিত্তিতে সরকারটি গঠিত হয়েছে। সুতরাং সবার মতামতের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গঠিত হতে হবে। যতদিন অন্তর্বর্তীকালীন সরকার আছে, অন্তর্বর্তীকালীন সরকার এই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে আশা করি। আমাদের জায়গা খুবই স্পষ্ট, যেটি আমরা একদম 5ই আগস্ট থেকেই বলেছি, যে বাংলাদেশ আর পুরোনো কাঠামোতে চলতে পারবে না। 3রা আগস্ট যখন শহীদ মিনারে এক দফা ঘোষণা হচ্ছিল, তখন আমরা বলেছি, এবং দেখুন, তখন যখন আমরা বলেছি যে ফেসিস্ট শেখ হাসিনার পতন হবে এবং ফেসিবাদী সকল ব্যবস্থার বিলোপ করতে হবে, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো নেতা, কোনো কোনো ব্যক্তি আমাদের সঙ্গে দ্বিমত পোষণ করেননি। তারা সবাই একতাবদ্ধ ছিলেন, আমরাও একতাবদ্ধ ছিলাম যে ফেসিবাদী সকল কাঠামোর বিলোপ হতে হবে। আমরা এখনো 3রা আগস্টে সেই লেগাসি বহন করছি। আমরা এখনো বলছি যে বাংলাদেশে যে সকল ফেসিবাদী কাঠামো আছে, যে সকল ফেসিবাদী কাঠামোর কারণে এখনো বিচার প্রক্রিয়া, গণহত্যার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যাচ্ছে না, যে সকল ফেসিবাদী কাঠামোর কারণে এখনো খুনি আওয়ামী লীগ, হাসিনা এবং দোসরদেরকে গ্রেফতার করা যাচ্ছে না, এখনো যে সকল কারণে আপনারা গত সপ্তাহে দেখেছেন যে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা কর্মীদের উপরে কি নির্বিচারে হামলা চালানো হয়েছে। তাদেরকে ডেকে নিয়ে একটি ঘরের মধ্যে আটকে 15 থেকে 20 জনের উপরে আওয়ামী লীগের 400 জন সশস্ত্র
আহ গুন্ডারা হামলা চালিয়েছে, সেখানে একজন শহীদ হয়েছেন 2 দিন আগে। সুতরাং যে সকল কারণে, যে সকল ব্যবস্থার কারণে তাদেরকে গ্রেফতার করা গেল না, এবং গ্রেফতার না করার ফলে একজনকে আচ্ছা জীবন জাহিদ হারাতে হাসান, হলো। ওই সকল ব্যবস্থার বিষয়ে একটু আসি, কিন্তু যেহেতু ওই জায়গাটায় একটা সন্দেহের জায়গা আছে, আপনি একটু আমাদেরকে এটা একটু বলবেন, কে আপনাদের আসলে সেখানে ডেকে নিয়ে গিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্রদেরকে? আচ্ছা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে আমরা এটা আমাদের বিবৃতিতে স্পষ্ট করেছি। এলাকাবাসী ডেকেছিল। সেখানে আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী আকামা মোজাম্মেল হকের একটি বাড়ি আছে। আকামা মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়েছে কিংবা ভাঙচুর হচ্ছে, এরকম একটি বার্তা ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যান এই মবকে থামিয়ে দেবার জন্য। কিন্তু এটি একটি পরিকল্পিত ডাক ছিল, পরিকল্পিতভাবে তাদেরকে আহ্বান করে নেওয়া হয়েছিল। তারা সেখানে যাবার পরে, সেই বাড়িতে প্রবেশের পরে বাইরে থেকে দরজা আটকে 400 জনেরও বেশি সশস্ত্র আওয়ামী গুন্ডা তাদের উপর হামলা করে। প্রথম প্রশ্ন, এই ডাকটি পরিকল্পিত এজন্যই যে 400 জন চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মী এইরকম সময় একত্রিত হওয়া এবং সবার হাতে অস্ত্র থাকা, দেশীয় নানা রকমের অস্ত্র থাকা, এটি একটি পরিকল্পিত ব্যাপার। এবং তাদেরকে ডেকে নেওয়া হয়েছিল ওখানে পরিকল্পনার জন্যই। এইরকম ডেকে নিয়ে তাদেরকে যে তো আচ্ছা, আমাদের, আসলে আলোচনাটা আজকে আমি এখানে করতে চাচ্ছিলাম না, হ্যাঁ তবু শিওর। আপনার কথা যেহেতু আসলে একটু আরেকটু শুনি, মানে আরেকটু শুনেই নেই যে আপনি বলছেন ডেকে নিয়ে গিয়ে এটা হামলা চালানো হলো এবং এলাকাবাসীর পক্ষ থেকে ডাকা হলো, পরিকল্পিতভাবে একটা ডাক ছিল বলেই আপনারা আহ মনে করেন। তো সেখানে কি আসলে লুটপাট চলছিল, আপনারা গিয়ে দেখেন? না, আমাদের নেতাকর্মীরা সেখানে গিয়ে কোনো লুটপাট দেখেননি। তারা গিয়েছেন, বাড়ির মধ্যে প্রবেশ করেছেন অবস্থা পর্যবেক্ষণের জন্য। কিন্তু সেই অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে সেখানে আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা, আকামা মোজাম্মেল হকের লোকেরা এবং গাজীপুরের যে সাবেক মেয়র আহ, জাহাঙ্গীরের নেতাকর্মীরা, জাহাঙ্গীরের লোকেরা সেখানে ছিল। এবং এরপরে তারা আমাদের সেই 15 থেকে 20 জন, মাত্র 15 থেকে 20 জন, তারা 400 জনের মতো ছিলেন, তাদের উপরে হামলা চালায়। আচ্ছা, আর তো গাজীপুরে আকমা মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট ঠেকাতে আপনারা গেলেন কেন? মানে অন্যান্য জায়গায় তো লুটপাট হলো, তখন তো আপনাদের নামেই লুটপাট করা হলো, বা লুটপাট বলবো না, ভাঙচুর করা হলো অন্যান্য জায়গায় যেখানে দেখলাম, সেখানে আপনারা ভাঙচুর করলেন, এখানে ঠেকাতে গেলেন কেন? আপনার দুইটা শব্দ নিয়ে আমার আপত্তি আছে, হ্যাঁ। আমাদের নামে এবং আমরা ভাঙচুর করেছি। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন অব্দি আপনারা ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙা দেখেছেন। আরো বাংলাদেশের নানা জায়গাতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ বাড়িঘর ভাঙচুরের ঘটনা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি না ধানমন্ডি 32-এ ছিল, না বাংলাদেশের অন্য কোথাও ছিল। এটি একটি জনরোষ, জনক্ষোভ। 32 নম্বরের বাড়ি ফেসিজমের আইকন ছিল, ফেসিজমের সিম্বল ছিল। জনতা ফেসিজম রাখতে চায় না, তারা গিয়ে বাড়ি ভাঙচুর করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সাংগঠনিকভাবে কোনো প্রোগ্রাম, কোনো কর্মসূচি সেখানে ছিল না। সুতরাং আপনারা এই দুইটি বিষয়ে আমার আপত্তি আছে। কিন্তু আমরা আমাদের নামে দেখুন, হাসনাত আব্দুল্লাহকে ফেসবুকে পোস্ট দিয়ে দেখতে দিয়েছি যে রাতে তীর্থভূমি, ফ্যাসিবাদের তীর্থভূমি এটি ঘুরিয়ে দেওয়া হবে, এরকম এটি একটা। দেখুন, দেখুন, হাসনাত আব্দুল্লাহ বলুন বা অন্য কেউ বলুন, আমরা কেউ জনতার বাইরে নই। কিন্তু আপনি যখনই বলবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বৈষম্য ছাত্র আন্দোলন একটা সংগঠন, এটা একটা সাংগঠনিক স্থান থাকে, সেটি হুম। নির্ধারিত হয় সাংগঠনিক আলোচনার ভিত্তিতে, এবং হুম। সেটি বিবৃতি দিয়ে সংবাদ সম্মেলন করে নানাভাবে জানিয়ে দেওয়া হয়। এটি তো একটা সাংগঠনিক কাঠামো। খুব ঠিক কথা, কিন্তু ধরেন হাসনাত আব্দুল্লাহ তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ এবং উনি আহ্বায়ক। দায়িত্বপূর্ণ জায়গা আছেন। যেমন ধরুন, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেন, আমরা ওটা বিএনপি বলছে বলেই আমরা কিন্তু বলি। তো যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এরকম দায়িত্বপূর্ণ ব্যক্তি যখন এই কথাটা বলেন, তখন মানে আপনারা আলাদা আলাদা করে কথা বলেন, দেখুন, আপনাদের মধ্যে কি আমি ঐক্যমত্য প্রথমে ছিল? যেখান থেকে শুরু করেছি, যে জনগণ, যে জনরোষ বা জনক্ষোভকে আমরা দেখেছি 32 নম্বরে দেশের বিভিন্ন জায়গাতে, যে ক্ষোভ হুম। দেখেছি, সকল ক্ষোভের প্রতি আমাদের একাত্মতা আছে, সেটা তো আমি এখনো বলছি। হাসনাত আচ্ছা। আব্দুল্লাহ আর আমার স্থান তো ভিন্ন নয়, হ্যাঁ। এবং এটাকে মব আচ্ছা, বলা যাবে না। এই যে জনগণের যে ক্ষোভ, যে রোষ, এটাকে মব বলেও চালানো যাবে না, তো এটা মব তাহলে নয়। আপনারা সেই ক্ষোভ রোষ ঠেকাতে গেলেন কেন গাজীপুরে? দেখুন, গাজীপুরে আমরা গিয়েছি, গাজীপুরে আমাদের নেতাকর্মীরা গিয়েছে গিয়েছে সেই বাড়িতে। যদি এমনটি হয় যে আকামা মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি চলে, দেখুন, জনক্ষোভ আর ডাকাতি দুইটা এক জিনিস নয়। মানে ডাকাতিটা ভিন্ন জিনিস, যেটি করা হয় নানাভাবে আর্থিকভাবে, সামাজিকভাবে লাভবান হওয়ার জন্য। কিন্তু এটি তো জনরোষ নয়, এটি কোন রাজনৈতিক। মোজাম্মেলের এই বাড়িটি একটি ফ্রিজমের আইকন, আমরা সেটাকে গুড়িয়ে দিব, ব্যাপারটা তো এমন ছিল না, এটা ডাকাতির কথা শোনা যাচ্ছিল। এবং দেখুন, দায়টি আমাদের না, দায়টি পুলিশের। গাজীপুরে পুলিশ কি করেছিল? পুলিশ কেন এই ডাকাতি হচ্ছে সেই খবর যায় না? আবার হুম। আমাদের নেতা কর্মীদের উপর যখন না, হামলা চালানো মানে হচ্ছিল, পুলিশ তো আসলে আড়াই কোথাওই কিছু ঘন্টা করতে ধরে পারে নাই, যেখানে যেখানে ভাঙচুর আড়াই হয়েছে ঘন্টা ধরে কোথাও তাদের করতে কোনো পারে নাই। পুলিশকে কাউকে ফোন দিয়ে পাওয়া যায়নি। ততক্ষণ আমাদের হুম। ছেলেদের মারা হচ্ছিল, কোপানো হুম। হচ্ছিল, এবং তাদের কাউকে দেখুন, শরীরের কোনো অংশে কোপ নেই, সকল কোপগুলো মাথাতে।
মানে ধরুন আপনি যখন কাউকে এলোপাতাড়ি কোপান তখন তো একটা মাথায় পড়তে পারে, একটা হাতে, একটা পায়ে, ব্যাপারটা তো এমন ঘটে। কিন্তু যতজনকে কোপানো হয়েছে কারো শরীরের অন্য কোনো অংশে একটা কোপ নেই, প্রত্যেকটি খুব মাথার মধ্যে একজনের মগজ দেখা যাচ্ছে, একজন শহীদ হুম। হয়েছে অলরেডি। জি, নিশ্চয়ই এই বিষয়টা খুবই দুঃখজনক, এভাবে আহত এবং শহীদ হওয়ার ব্যাপারটা। কিন্তু মানে বিভিন্ন জায়গায় যেভাবে ধারাবাহিকভাবে ভাঙচুরের জায়গাটি চলছিল, তাতে তো একই ধারাবাহিকতা, মানে গাজীপুরের ঘটনাটি ভিন্ন, অন্য জায়গার ঘটনাগুলো একরকম, গাজীপুরের ঘটনাটি ভিন্ন, তাই? হ্যাঁ, গাজীপুরের ঘটনাটা ভিন্ন। আপনি আমি আপ- আপনি আমার ফ্রেমিংটা আপনাকে আমরা একটু ধরে দেওয়ার চেষ্টা করছি। জনরোষ বা জনক্ষোভ একটি ব্যাপার, ডাকাতি লুটপাট আরেকটি ভিন্ন ব্যাপার। অন্যান্য গাজীপুরে ওখানে জায়গাগুলোতে তো লুটপাট হয়েছে, যেখানে ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে, এমনকি দেখুন, 32 নাম্বার থেকেও লুটপাট হয়েছে। আমি সেটা বলছি, 32 নম্বর তো জনক্ষোভের জন্য গিয়েছিল, কিন্তু গাজীপুরে যে অভ্যুত্থানকারী ছাত্র জনতা গাজীপুর আছে তারা তো মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যায়নি, কিংবা মোজাম্মেল হকের বাড়িতে লুটপাট করতে যায়নি। হুম। মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে অন্য কেউ ভাঙলে সেটা জনক্ষোভ হয় না, না। বৈষম্য, আমি আবারও বলছি, আপনি আপনি আমার কথাকে মিস গাইড করছেন। আমি আবারও বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কোন রকমের কোনো প্রোগ্রাম, কোনো কর্মসূচি, সেটা ধানমন্ডি 32-এ হোক কিংবা অন্য যে কোনো জায়গাতে দেশের কোথাও কোনো সাংগঠনিক কোনো প্রোগ্রাম ছিল না। কিন্তু আমরা হুম। একই সঙ্গে বলছি যে জনগণ, অভ্যুত্থানকারী জনতা যদি যদি তাদের রোষ প্রকাশ করে, ক্ষোভ প্রকাশ করে, আমরা তাদের প্রতি সম্মান জানাই। জি, কিন্তু প্রশ্নটা এখানে যে আপনারা যদি ডাক না দিতেন, হাসনাত আব্দুল্লাহ যদি ডাক না দিত, তাহলে কি এভাবে জনগণ একসাথে মোবিলাইজড হয়ে যেত একসাথে? দেখুন, এই হাসনাত আব্দুল্লাহ ডাক দেওয়ার আগেও, মানে হাসনাত আব্দুল্লাহ যখন ডাক দিয়েছেন তার আগেও জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি সংগঠন, তারা ধানমন্ডি 32, লং মার্চ টু ধানমন্ডি 32-এ ডাক দিয়েছে। হাসনাত আব্দুল্লাহ সেই ডাকতে দেননি। আমি তো আপনাকে এই খোঁজটা নেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, সেটাই মানে সেই তো ডাকটা তো কোথাও থেকে আসলো, তাহলে যেখান থেকে এখন তারপরেই সেই না ছাত্র জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স আর বৈষম্য ছাত্রদেরকে মিলিয়ে ফেলতে হবে না, দুটোকে গুলিয়ে ফেলা যাবে না। আচ্ছা, যাই হোক, আমি আবার আজকের প্রসঙ্গে একটু ফিরে আসি। শিওর। সৈয়দ আসিফ হাশেমি পাপিয়া, আহ, মানে আমি একটু গাজীপুরের বিষয়টা স্পষ্ট হতে চাচ্ছিলাম, আপনার অনুমতি নিয়েই আপনি যদি, মানে এতক্ষণ দীর্ঘ আলোচনাটা কন্টিনিউ করলাম, আপনার কাছ থেকে আবারও একটু, আপনার কি মনে হয় যে এই দ্বিতীয় ইনিংস কতদিন কন্টিনিউ করবে এখন, যেটি এখানে ডক্টর হচ্ছে মোহাম্মদ কি, ইউনূস এই বলছেন? যে একটু আগে জাহিদ বলল যে ফ্যাসিবাদী কাঠামোতে যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেগুলো পরিবর্তন করতে হবে। তো ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন কোথায় করতে গেলে কোথায় কোথায় ফ্যাসিবাদী কাঠামো আছে এটা আগে নির্ধারণ করতে হবে। আমি জাহিদকে প্রশ্ন করছি যে আপনাদের কি এই ছাত্র উপদেষ্টা দুজন আছে, এরা কি কাঠামোর কোথায় কোথায় পরিবর্তন করতে চায়? সুনির্দিষ্ট ভাবে আপনাদের কোনো প্রস্তাবনা আছে কিনা? এলোপাতারি ভাবে কথা বলে বছরের পর বছর, যুগের পর যুগ পার করে দিলে কিন্তু হবে না, প্রথমত। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে জনগণের প্রত্যাশার কথা বলে নিজের প্রত্যাশা মানুষের উপরে চাপায় দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টা খুব সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। কারণ জনগণ কিন্তু এই বিষয়ে খুব সজাগ এবং খুব সচেতন। এই জন্য অন্য রাজনৈতিক সংগঠন যারা বাংলাদেশের ক্ষমতায় কখনো ছিল, কখনো বিরোধী দল, আবার 15 বছর নির্বাচন বিহীন অবস্থায় তাদের বিএনপি কে নিয়ে যেমন সমালোচনা সমন্বয়করাও করেছে, তারপর তাদের যে দুজন প্রতিনিধি আছে ছাত্র, তারাও অনেক করেছে। অন্যের সমালোচনা করা যে খুব সোজা, কিন্তু নিজে সেগুলা বাস্তবায়ন করা যে খুব কঠিন, এখন তারা হাড়ে হাড়ে টের পাবে কিছুদিনের মধ্যেই। দেখেন, মোজাম্মেল হক একটা আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রী, এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে, মুক্তিযোদ্ধাদের তালিকাকে বিকৃত করছে। তাহলে তার বাড়িতে ডাকাত পড়ুক আর জাহান্নাম হোক, এইখানে সমন্বয়কদের কাজটা কি? তাদেরকে মিসগাইডেড করার সাহসটা কেন পায়? আর তারা নিজেরা ইউজ হওয়ার জন্য ব্যস্ত হয়ে থাকি বা কেন? এখানে তারা তাদের যে এই অতি উৎসাহী ভাবটা পরিবর্তন হওয়া উচিত, এবং অতি উৎসাহী হয়ে যাওয়ার কারণে এই ঘটনাটা ঘটেছে। এবং একজনের বাসার থেকে যখন ডেড বডি উদ্ধার হবে, তখন আইনগতভাবে যে বিষয়টা, যে ঘটনাস্থল থেকে ডেড বডি ঘটনাস্থল হয়ে থাকে, আর সেইখান থেকে কোনো ব্যক্তি যত মহান হোক, যত ত্যাগী হোক, যত স্যাক্রিফাইস করা হোক, যতই দেশপ্রেম থাক, তার লাশটা যদি সেখান থেকে উদ্ধার হয়, তাহলে এখানে প্রথম প্রশ্ন আসবে যে উনি সেখানে কি কাজে গিয়েছিলেন। এই প্রশ্নটা আইনের চোখে প্রথম আসবে, এবং সিআরপিসি তে প্রথম আসবে যে ঘটনাস্থল কোথায় এবং ওখানে কার কার লাশ পাওয়া গেল, তো সেইখানে কি কে কে জখম হলো। তো মোজাম্মেল হকের বাড়ি যদি ঘটনাস্থল হয়, আর সেখান থেকে যদি লাশ পাওয়া যায় এই ছাত্র ঐক্য পরিষদের, এটা খুবই দুঃখজনক হবে, এবং এনাদের আরো সাবধান হওয়া দরকার। এনারা বিভিন্ন রাজনৈতিক দলকে অনেক বুদ্ধি উপদেশ পরামর্শ দিচ্ছে, দেশ রাষ্ট্রকে পরামর্শ দিচ্ছে, জাতির উদ্দেশ্যে অনেক বক্তব্য বিবৃতি আছে। এখন আমার মনে হয় যে নিজেদের ব্যাপারে কিছু সিদ্ধান্ত, এবং নিজেদের লিমিট, এবং নিজেদের কোথায় যাওয়া উচিত যাওয়া উচিত না,
মিসগাইডেড করার কেউ সাহস পায় কি পায় না, মিসগাইডেড আমাকে করলো আমি হয়ে গেলাম, আলটিমেটলি ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন। এবং আপনারা এই জুলাইয়ের অভ্যুত্থান বলে যে বেনিফিটটা এবং যে আবেগটা অর্জন করেছেন, সেই আবেগটা যদি আপনাদের কারণেই নস্যাৎ হয়ে যায়, ধূলিসাৎ হয়, বিতর্কিত হয়, তাহলে এর খেসারত তো আপনাদেরকে দিতে হবে। যে কোনো জিনিসের অর্জন যতটুকু যত কষ্টের, অর্জনটাকে ধরে রাখা তার চেয়ে বেশি কষ্টের, তার চেয়ে বেশি ত্যাগের, তার চেয়ে বেশি পরীক্ষা দিতে হয়। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধ ৯ মাসে আমরা অর্জন করেছি, কিন্তু ৫২-৫৫ বছরে সত্যিকার অর্থে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের স্বাদ আমরা কি পেয়েছি? আমরা পাইনি। প্রত্যেকে এক বাক্যে বলি যে আমরা সেভাবে পাইনি। আগে পাকিস্তানিরা গুলি করতো, আর এই ভারতীয় বাহিনী থেকে শুরু করে প্রত্যেকেই ১৫ বছর বাংলাদেশের আন্দোলনকে দমন করার জন্য, বিরোধী দলকে নিধন করার জন্য যেভাবে বাংলাদেশের তৎপরতা পরিচালিত করেছে এবং যেভাবে কর্মকাণ্ড করেছে, অপহরণ, গুম, খুন থেকে শুরু করে সবকিছুতে, এটা বাংলাদেশের মানুষ খুব প্রত্যক্ষ, এবং বাংলাদেশের মানুষ এখানে এভিডেন্স হয়ে আছে। এই জন্য জুলাই আগস্টের অভ্যুত্থানে আপনারা ঘোষণাপত্র চান, আপনাদের মন মতো রাষ্ট্র আপনারা মেরামত করতে চান, আপনারা কিন্তু ফ্যাসিবাদী আসলে কাঠামো আপনি রাখতে চান না, কিন্তু ইউজটা আসিফ হচ্ছেন কেন? আশরাফি পাপিয়া, আপনি রয়ের কথা বলেন, এগুলো তো এই মানে যে দায়গুলোর কথা বলছেন, এগুলো তো গেল শেখ হাসিনা এবং তার সরকারের উপরে, যদি আমরা জাতিসংঘ বিগত তদন্ত 15 প্রতিবেদন বছর তুলে আগের দেখি। কথা বললাম আমি, বিগত আচ্ছা, 15 আমি বছর আপনার আগের ওই কথা প্রশ্নগুলো বললাম। নিয়ে আমি একটু পাপিয়াপাকে জাহিদ একটা হাসানের প্রশ্ন কাছে করতে আসি। চাই। জি, আমি আপনার পাপিয়াকে প্রশ্ন পরে করেন, আচ্ছা, আগে করেন। কারোর বক্তৃতার ভিতরে কেউ তো জি আমরা জি জি ইন্টারাপ্ট করি নাই। আপনার বক্তব্য থাকবে, আপনার সময় আপনি বলবেন, তাতে জি জি সমস্যা জি নেই। প্লিজ প্লিজ প্লিজ। এই জন্য হয়েছে কি, এখন এগুলো ব্যাপারে অনেক সচেতন আর সাবধান থাকতে হবে। যেমন এই যে আওয়ামী লীগের পতনের পরে অনেকেই বিভিন্ন জায়গায় বিএনপির নাম দিয়ে দুই একটা জায়গায় বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হবে চাঁদাবাজি, এগুলো ঘটনা ঘটেছে, এগুলো পত্রিকায় এসেছে, সমন্বয়করা সেগুলো নিয়ে বিএনপিকে দোষারোপ করেছে, জামাত ইসলামও দোষারোপ করেছে, আমরা সেগুলা আমলে নিয়েছি, নিয়ে দেখা গেছে সত্যিকার অর্থে যেখানে বিএনপির পোস্টধারী ছেলেরা কেউ করে থাকলে তাদেরকে সাথে সাথে আমরা বহিষ্কার করেছি। দলের শৃঙ্খলা ভঙ্গের যে সমস্ত অপরাধ হিসেবে চিহ্নিত হয় সেভাবে আমরা করেছি। এখন আপনারা আপনাদের সারা বাংলাদেশে আপনাদের এই যে আপনাদের যে পরিষদ, এই পরিষদ ছাড়া বাংলাদেশের কোনো কাঠামোতে আছে কিনা, জেলাওয়ারি আপনারা এগুলোকে চেনেন কিনা, থানাওয়ারি চেনে কিনা, কোথায় কোথায় কিভাবে কোন ইনসিডেন্ট ঘটাচ্ছে, এগুলো আপনাদের নখদর্পণে রাখাটা খুব দুরূহ ব্যাপার। এবং রাজনৈতিক সংগঠন যেহেতু করতে চান, বাংলাদেশ নতুন ভাবে বিনির্মাণ করতে চান, পূর্বের কোনো ফ্যাসিবাদী বিষয় যাতে না আসে, এগুলো আমরা সবাই রাখতে যেহেতু চাই, অতএব এগুলো আপনাদেরকে এখন নখদর্পণে রাখতে হবে। ওই জি, যেই সেই ভুল বুঝি একটা ইনসিডেন্ট ঘটায় দিল, একটা ছেলের জীবন, এই জীবনটা তো ফেরত পাওয়া যাবে না। একটা মায়ের সন্তানকে আপনি তো ফেরত দিতে পারবেন না, জি, এবং জি, মায়ের যে হাহাকার, এটা আপনি কোনো কিছু দিয়ে শূন্য নিশ্চয়ই, স্থান পূরণ নিশ্চয়ই। করতে পারবেন না। সৈয়দ এগুলা আসিফ আশরাফি পাপিয়া, মানে আপনাকে 10 বার ধন্যবাদ। ভেবে আপনার একবার দুইটা কাজ প্রশ্ন, করতে হবে। আপনার যে প্রশ্ন সেগুলো জাহিদ হাসানের কাছে রাখছি, এবং জাহিদ হাসানও আপনাকে প্রশ্ন করতে চান, আমি প্রশ্নগুলো একটু রেখে দিই। যে কাঠামো জাহিদ সংস্কার বলতে হাসানের জাহিদ প্রশ্নের হাসান উত্তর তো আপনারা কি আমি কি? মুখোমুখি দিব না, আমার বলার সময় আমি জাহিদ হাসানের প্রশ্নের উত্তর দেবো। আচ্ছা, আপাতত আমি নোট নিয়ে নিচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আর জাহিদ হাসান, আপনার কাছে যে কাঠামো সংস্কার বলতে আপনারা কি বুঝাচ্ছেন, এবং কি কি কাঠামো সংস্কারের কথা আপনারা বলছেন, আর আপনারা একটু সাবধান হবেন কিনা, আপনারা তো মিসগাইডেড যেভাবে হয়ে যাচ্ছেন, সচেতন সাবধান হওয়াটাই দরকার, হবেন কিনা? সাবধানতার জি, চেয়ে জাহিদ হাসান। সচেতন। না, পাপিয়াপা আমাদেরকে অনেক উপদেশ দিয়েছেন। আমরা খুবই নবীন, খুবই তরুণ, অনভিজ্ঞ। পাপিয়াপারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে লড়াই করছেন, রাজনীতি করছেন। তাদের এই উপদেশ নিশ্চয়ই আমাদের জন্য খুবই সুখকর, খুবই কাজে লাগবে বলে আমি মনে করি। আমরা প্রবীণদের কাছে সবসময় উপদেশ নিতে যাই, তাদের কথা উপদেশ নিশ্চয়ই আমাদের জন্য কাজে লাগবে। আমরা নিশ্চয়ই পাপিয়াপা আমাদেরকে এতক্ষণ ধরে যে উপদেশ দিয়েছেন সেটা আমরা সামনে মেনে চলার চেষ্টা করব। আহ, এই মেনে চলার চেষ্টা করার, প্রতিজ্ঞা করার পাশাপাশি এই ফেসিবাদী ব্যবস্থার কাঠামো, দেখুন, বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হলো পাকিস্তানের হাত থেকে। কিন্তু গত 54 বছরে বাংলাদেশে কোনো স্টেট ফরমেশন হয়নি, কোনো স্টেটম্যানশিপ দেখা যায়নি। তার মানে কি, দেখুন, বাংলাদেশ তার পদযাত্রার শুরুতেই একটি ভুল পদযাত্রার মাধ্যমে শুরু করেছে। শেখ মুজিবুর রহমান 1971-এর পরে তিনি একটি গণপরিষদ বানালেন, যেটা সংবিধান পারমিট করবে। তিনি সেখানে সব নিজের দলের লোকজন নিয়ে গেলেন। তিনি মুক্তিযুদ্ধ করা, যারা মুক্তিযুদ্ধ করে, জাসদ কেন কেন জাসদ তৈরি হতে হলো? জাসদ তৈরি হতে হয়েছে কারণ শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ যারা করেছে, জীবন বাজি রেখে যারা লড়াই করেছে, তাদেরকে বাদ দিয়ে তিনি একটা রাষ্ট্র গঠন করার কাজে হাত দিলেন। এই রাষ্ট্রের শুরুতেই গলদ ছিল। সুতরাং রাষ্ট্রটাকে পুনর্গঠন করা, এবং ফেসিবাদী ব্যবস্থা বা ফেসিবাদী কাঠামোর তো একটা না, বহু জায়গাতে, যেমন খেয়াল করুন,
পাপি আবার যেটা বললেন যে যে দুইজন ছাত্র, দুইজন না তিনজন আছেন, দুইজন বা তিনজন যে ছাত্র উপদেষ্টা আছেন তারাও বা কি বুঝাইতে চান। খেয়াল করুন, আমরা গত কয়েকদিন আগে যিনি এখন স্থানীয় সরকার উপদেষ্টা, অলসো যিনি ছাত্রদের থেকে উপদেষ্টা হয়েছেন, জনাব আসিফ মাহমুদ, বলছিলেন যে তিনি চান, তিনি স্থানীয় সরকার নির্বাচন চান জাতীয় নির্বাচনের আগে। এর সপক্ষে তিনি যুক্তি হিসেবে বললেন যে বাংলাদেশের স্থানীয় সরকারের যে সকল প্রতিনিধি বা জনপ্রতিনিধি থাকা দরকার, গত 5 আগস্টের পরে সেই জায়গাগুলো শূন্য হয়ে পড়ে আছে। শূন্য হয়ে পড়ে থাকবার কারণে যারা প্রশাসনিক লোকজন, মানে আমলারা, আমাদের উপরে একজন ব্যক্তির উপরে 3-4 রকমের দায়িত্ব পড়ে আছে। একে তো বাংলাদেশে আমলাদের নিয়ে নানা রকমের অভিযোগ আছে, সেটা সবারই আছে, আমাদের সবার আছে। তার উপরে একজন আমলার উপরে তার যেই পরিমাণে কাজ, তার দ্বিগুণ বা তিনগুণ কাজ পড়লে তিনি তার মূল কাজটাই ঠিকভাবে করতে পারেন না। এই ঠিকভাবে করতে না পারার কারণে যদি ওখানে জনপ্রতিনিধি থাকে, কাউন্সিলর থাকে, মেয়র থাকে, চেয়ারম্যান থাকে, মেম্বার থাকে, আরো যে সকল জনপ্রতিনিধি প্রয়োজন, এই সকল লোকজন থাকলে বাংলাদেশ রান করতে সুবিধা হয়। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ আরো কোনো কোনো দল এই কথার সঙ্গে একমত পোষণ করছেন না। তারা চাইছেন আগে জাতীয় নির্বাচন হবে, এরপর স্থানীয় সরকার নির্বাচন হবে। সুতরাং নানাভাবে বিভিন্নভাবে ছাত্র উপদেষ্টারা বুঝাচ্ছেন যে এখন বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠন করতে আশু পদক্ষেপগুলো কি হওয়া উচিত। দ্বিতীয়ত, আপনি আবার যে প্রশ্নটি করলেন যে মোজাম্মেল হকের বাড়িতে সমন্বয়কদের কাজ কি এবং একই সঙ্গে আরো দেশের বিভিন্ন জায়গাতে কি কাজ। দেখুন, 5 আগস্টের পরে 3 দিন বাংলাদেশে কোনো পুলিশ ফাংশন করে নাই, কোনো পুলিশ নাই। ইভেন ঢাকার রাস্তায় কোনো ট্রাফিক পুলিশও ছিল না, রাস্তার সিগন্যাল দিবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এরকম কোন ট্রাফিক পুলিশও ঢাকার রাস্তায় ছিল না। তখন কারা ঢাকার রাস্তাগুলোতে এই দায়িত্ব পালন করেছে? এই সকল ছাত্ররা করেছে, এই অভ্যুত্থানকারী ছাত্ররা, তরুণরা করেছে। সুতরাং এই যেই ছাত্ররা, যে গণ অভ্যুত্থানকারী তরুণরা 5 তারিখের পরে ইভেন পুলিশের দায়িত্ব পালন করতে পারলো, তাদের কিছু দায়িত্ব থাকতেই পারে, তারা এই তাগিদটা অনুভব করতেই পারে। উপরন্তু দেখুন, বাংলাদেশের পুলিশ তো ফাংশন করে না, বাংলাদেশের পুলিশ এখনো ফাংশন করে না। বাংলাদেশের পুলিশ জুলাই আগস্টে গণহত্যার মতো যেই পাপ করেছে, এই পাপের পরে তারা আবার এখন এসে ফাংশন করছে না। যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর হচ্ছে না, আওয়ামী লীগকে গ্রেপ্তার করছে না। সুতরাং পুলিশের যেই পরিমাণে হস্তক্ষেপ বা যেই পরিমাণে কঠোর হওয়া একটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক রাখবার জন্য দরকার ছিল, পুলিশ কিন্তু সেটা হচ্ছে না। এবার জি, আসেন, জাভেদ যে হাসান, কথাটি অনেকগুলো প্রশ্ন জমে আমি যাচ্ছে। আমি কি সাথে সাথে প্রশ্ন করলে আসলে মানে আমি একটু একটা প্রশ্ন একটু পাবে জমে পাবে যাচ্ছে, করে আমি এই রাখি, এরপর প্রশ্নটা আপনি একটু বলেন। করি। এই প্রশ্নটা একটু শিওর। করি, আমার আসলে অনেকগুলো প্রশ্ন জমে গেছে। আম, যে পুলিশ আওয়ামী লীগকে গ্রেপ্তার করছে না, মানে পুলিশের কাজ তো আইন শৃঙ্খলা, আপনিই বললেন আইন শৃঙ্খলা, মানে আওয়ামী লীগকে গ্রেপ্তার করাকে পুলিশের কাজের মধ্যে পড়ে? আর পুলিশ যখন দেখে যে ভাঙচুর হচ্ছে, সেগুলো ফৌজদারি অপরাধ, সেখানে আসলে তারা কিছু করতে পারছে না, তাদের নাকি কিছু করা উচিত না সেসব সেসব জায়গায়, তাহলে পুলিশ আসলে কাজ কি করবে? তারা কি কনফিউজ থাকবে না? দেখুন, প্রথম কথা হচ্ছে আমা- পুলিশ কনফিউজ নিজের পাপের জন্য। পুলিশের মোরাল ডাউন হয়েছে জুলাই আগস্ট মাসে। জুলাই আগস্টে নির্বিচারে ছাত্রদের উপরে, জনগণের উপরে, সাধারণ নাগরিকের উপরে গুলি চালিয়েছে। পুলিশের মোরাল ডাউন তো জুলাই আগস্ট হয়ে গেছে। হুম। দ্বিতীয় যে কথাটি বললেন যে আহ, কি করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, ধরুন এই যে গাজীপুরে যে হামলাটি হলো এবং সেখানে 15-20টা ছেলে আহত হলো, একজন শহীদ হয়ে গেল, এই হুম। এদেরকে রক্ষা করতে না পারা। আমরা সেদিন শুনেছি গাজীপুরে আমাদের কর্মীরা বলেছেন তারা 2.5 ঘন্টা ধরে আশেপাশে যে সকল থানা আছেন প্রত্যেক থানার ওসিকে ফোন দিচ্ছিলেন এখানে ফোর্স পাঠানোর জন্য। 2.5 ঘন্টা পরে মাত্র 4 জন পুলিশ গিয়েছে এবং গিয়ে বলছে আমরা এটাকে ট্যাকেল দিতে পারবো না। পরবর্তীতে আর্মি গিয়ে ওই যারা আহত তাদেরকে বের করে নিয়ে এসছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি তো এটা। এই যে আওয়ামী হুম। লীগের লোকজন 400 জন মানে আমি আসলে এই গাজীপুরে, জন্যই বলছি যে কনফিউজড হবে না, গাজীপুরে ব্যবস্থা নিতে হবে, 32-এ না, বা অন্য কোথাও নিতে হবে না, এই বিষয়টা পুলিশ বুঝবে কি করে? যে অন্য কোথাও আসলে জনক্ষোভ হচ্ছে, এখানে করা এখন যাবে না, আর পুলিশ কিভাবে গাজীপুরেরটা বুঝবে? আমাকে ব্যবস্থা নিতে দেখুন হবে, এটা আপা, পুলিশ আমি বুঝবে একটু কি বলি করে? পুলিশ কিভাবে বুঝবে, পুলিশের নীতি কি হবে, পুলিশ কি আগের মতো ওয়েপনাইজ থাকবে নাকি পুলিশ ভিন্ন করে নিতে যাবে, এটা তো পুলিশের ব্যাপার, এটা তো আমি ঠিক করে দিব না। আমি একজন রাজনৈতিক কর্মী মাত্র, এটা ঠিক করবে সরকার, এসে করবে পুলিশ। আবার এই সরকার তো পুরোটা আমাদের সরকার না, এই সরকারের বিএনপির প্রতিনিধি নেই। অ্যাটর্নি জেনারেল কাদের? বিএনপির মানবাধিকার সম্পাদক এখন অ্যাটর্নি জেনারেল। সুতরাং জামাতের লোকজন নাই, আছে তো। সুতরাং হুম। এই সরকার, পুলিশ, এরা বসে ঠিক করবে যে বাংলাদেশের সামনে না, পুলিশের কিন্তু এরা তো ঠিক নীতি কি করতে হবে। পারবে না যে 32 নম্বর যখন ভাঙচুর হবে তখন তারা তো কিছু করতে পারবে না, কারণ এটা ছাত্রদের বা জনক্ষোভের বহিঃপ্রকাশ, তাই না? তাহলে গাজীপুরে যে করতে হবে আর এখানে যে করা যাবে না, এই বিষয়গুলো পুলিশ বুঝবে কি করে? আমি না আসলে এই দেখুন, প্রশ্নটা আপনি করছিলাম। 32-এর উপরে জনক্ষোভ এবং গাজীপুরের ছাত্রদের উপরে আওয়ামী লীগের হামলা দুটোকে এক করে দেখিয়েন না প্লিজ। মানে আপনারা মানে বাইনারি নাই বলতে আবার এইরকম বাইনারিহীন করে ফেলা যাবে না যে গাজীপুরের ছাত্রদেরকে মারা হচ্ছে আর 32-এ গিয়ে আহ, নাগরিকরা 32-এ ফেসিজমের আইকনকে ভেঙে ফেলছে। এই দুটাকে এক করে দেখা যাবে না, এই দুটাকে এক করে দেখলেই মুশকিল।
এই জন্যই বলছি বাংলাদেশ যে ছাত্রদের তো বাংলাদেশের কোনো 5ই আগস্টের বিশেষ পরে আমি একটু বলি, চেহারা বা বাংলাদেশে মানে বাংলাদেশের 5ই আগস্টের পরে এক জায়গায় কোনো গ্রে এরিয়া নাই। বাংলাদেশের 5ই আগস্টের পরে একদম সোজা কারা গণহত্যার পক্ষে কারা গণহত্যার বিপক্ষে দুটা ভাগ হয়ে গেছে। এখানে কোনো গ্রে এরিয়া নাই। এটা এখন এটা ধরেন বিষয়। আকম ও মোজাম্মেল হক তো আর মারতে আসে না যে তার চেহারাটা চেনা, যারা মারতে আসছে তারাও যদি ছাত্র জনতা বলেই তো দাবি করে, তারাও তো আসলে জনতাই। এদেরকে পরে গ্রেফতার করা হয়েছে তো। হ্যাঁ, তো পরে আগে মানে আমার প্রশ্নটা এখানে যে পুলিশ তখন বুঝবে কি করে? 32 নম্বরে যখন হামলা হচ্ছে তখনও যেমন সাধারণ মানুষের চেহারায় হামলা হচ্ছে, তেমনি ধরুন গাজীপুরে যখন ডাকাতি বা হামলা হচ্ছে তখনও কিন্তু সেরকমই কিছু মানুষের চেহারায় হামলা করছে। পুলিশ বুঝবে কি করে কোনটা ছাত্র জনতা নামে হচ্ছে আর কোনটা আসলে ডাকাতরা করছে? পুলিশের জন্য তো এটা বোঝা না, একটা কষ্ট না? পুলিশের কাজ ওই যে হামলা, ওই হামলার আগেই যে গাজীপুরে উত্তরা বিএনএস সেন্টারে কারা কারা গুলি চালিয়েছিল জুলাই আগস্ট মাসে, সেই সবগুলো ভিডিও ফুটেজ আছে। পুলিশের কাজ ছিল এদেরকে আগে খুঁজে খুঁজে গ্রেফতার করা, যে এরা জুলাই আগস্ট মাসে গণহত্যা করেছে। এদেরকে আগেই খুঁজে বিচারের সম্মুখীন করা। পুলিশ তো সেখানে ব্যর্থ। বাংলাদেশের পুরো সরকার ব্যবস্থা সেখানে ব্যর্থ বিচারে। এখনো বিচার ঠিকঠাক ভাবে হচ্ছে না, গ্রেফতার হচ্ছে না। এই অভ্যুত্থানকে ছাত্র জনতার জীবন হুমকির মুখে আছে। আমি জাস্ট একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন করে আমরা পাপিয়াবার কথা নিশ্চয়ই আরো আচ্ছা, শুনবো। প্রশ্ন করুন। পাপিয়াপা রয়ের কথা বলছেন বারবার। নিশ্চয়ই আমিও এটা বিশ্বাস করি যে আওয়ামী লীগ বাংলাদেশকে দিল্লির কাছে এক রকমের ইজারা দিয়ে রেখেছিল। আমি একজন বিএনপির ভাইস চেয়ারম্যানের জাস্ট কথাটাকে কোট করতে চাই। তিনি সাবেক স্বরাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রী, ওনার নাম আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি গত কয়েকদিন আগে, সপ্তাহ দুয়েক হবে হয়তোবা, আমি সময় ভুলে গিয়েছি, তিনি একটা বক্তব্যে বলেছিলেন যে বিএনপির মধ্যেও রয়ের এজেন্ট আছে, এবং বলেছেন যারা নোন ফেস বিএনপির, নোন ফেসদের মধ্যেও বিএনপির এজেন্ট আছে। সেদিন আমরা এগুলো অনেকগুলো গণমাধ্যমে দেখেছি, পেপার পত্রিকায় দেখেছি। এই যে জনাব আলতাফ হোসেন চৌধুরী বললেন, এই ব্যাপারে পাপিয়াপার বক্তব্যটা কি সেটা জাস্ট একটু আমি জানতে চাই। জি, আমি জি, বিশ্বাস করতে চাই না যে বিএনপি যারা গত 16 বছর নানাভাবে নির্যাতনের মধ্যে দিয়ে গিয়েছেন তারা রয়ের কাছে বিক্রি হবেন, দিল্লির কাছে বিক্রি হবেন, এটা আমি আসলে বিশ্বাস করতে চাই না। কিন্তু পাপিয়াপার বক্তব্যটা জানতে চাই জাস্ট। জি, জি, ওকে। শুনি। আচ্ছা, এইখানে আমি প্রথমে বলি যে এখানে জাহিদ যেটা বললো যে মোজাম্মেল হকের বাসায় ডাকাত পড়ছে বলে মিসগাইডেড করে নিয়ে গেছে। তো মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি পড়ুক আর দস্যুই পড়ুক, তাতে এই আন্দোলনকারী ছেলেদের কি ঠাকা? ওনার ডাকাত রক্ষা করে, মোজাম্মেলের ডাকাতকে বিতাড়িত করে মোজাম্মেল হকের বাড়ি উদ্ধার করার দায় দায়িত্ব, গুরু দায়িত্ব তো জনগণও দেয়নি, রাষ্ট্র দেয়নি। মোজাম্মেলের বাড়ি ডাকাত পড়ুক আর মানুষ ইট খসায় নিয়ে চলে যাক, এটা আমার ক্রিয়া প্রতিক্রিয়ার কিছু নাই। আমার বক্তব্য হচ্ছে এখানে স্পষ্ট। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা ট্র্যাপে পা দিল। বক্তব্যের শুরুতেই জাহিদ যেহেতু এই কথাটা বললো, তো সেখানেই হচ্ছে আমার বক্তব্য যে ডাকাত ডাকাত বলে চলে গেল, আর তোমার শত্রু যারা তোমাকে গুলি করলো, তোমাকে হত্যা করলো জুলাই আগস্ট মাসে, তার বাড়ি রক্ষা করার দায়িত্ব তোমাদেরকে কেন নিতে হবে? এখানে এই প্রসঙ্গক্রমে এই কথাটা বললাম। তারপরে সে বললো যে আমরা অনেক অনভিজ্ঞ তরুণ, আপনাদের উপদেশ প্রয়োজন। আসলে আমি বাংলাদেশের ছাত্র রাজনীতি 81 সাল থেকে করি, এবং ইতিহাস আমি 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন সবকিছু দেখেছি। তা আমি এদের মতো অভিজ্ঞ ছাত্র নেতাদের, আমি এদের যে বক্তব্য বিবৃতি, যে উপদেশ আমাদেরকে দেয়, যে জ্ঞান আমাদেরকে দেয়, যে দিক নির্দেশনা বিএনপির মতো একটা সংগঠনকে দেয়, তা আমি মনে করি যে তাদের অভিজ্ঞতা অনেক বেশি এবং আমার চেয়ে তারা অনেক বয়োবৃদ্ধ। তাছাড়া তারা যে উপদেশগুলো আমাদেরকে দিয়ে আসলো এই 6 মাস, এই উপদেশগুলো দেওয়ার আগে যদি আমার চেয়ে জ্ঞানী না হয়, অভিজ্ঞ না হয়, এই উপদেশগুলো দেওয়ার আগে কিছুটা শিথিলতা থাকা উচিত, এবং কোন উপদেশ দেওয়া উচিত অনুচিত এটার একটা সীমারেখা থাকা উচিত প্রথমত। তারপরে যে ব্যাপারটা, যে সে যেটা বললো যে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগে দিতে হবে, ফ্যাসিবাদ যাতে না আসে। এখানে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে রাষ্ট্রের আইন পাস এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যত ক্ষেত্র বাড়াবে, প্রত্যেকটাকে কিন্তু পরবর্তী গভর্নমেন্ট যখন আসবে তাদেরকে ধারাবাহিকভাবেই কিন্তু অনুমোদন দিতে হয়, সাংবিধানিকভাবেই কিন্তু সেই পার্লামেন্টকে অনুমোদন দিতে হয়। তাহলে নিজেদের পরিধিটা শুধু বাড়ায় দিলাম, যেগুলা হয়তো না হলেও চলে, কিন্তু এমন কিছু বিষয় আছে যেগুলা সবার আগে দরকার। যেমন বিচার ব্যবস্থা একটা স্বাধীন করা, নির্বাচন কমিশনকে নিজের পায়ে দাঁড়াতে দেওয়া, নির্বাচন কমিশনই প্রিজাইডিং পুলিং হবে, এবং এই যে ডিসিএসপিদের হাতের ক্ষমতা খর্ব করা, ডিসিএসপিরা নির্বাচনের কর্মকাণ্ডে নির্বাচন কমিশন যেভাবে চাবে, যতটুকু চাবে সেই ক্ষেত্রে সাহায্য করা, নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে এই জিনিসগুলো সংশোধনী হওয়া সবচেয়ে বেশি প্রয়োজন। আর সংবিধানের যে সংশোধনীগুলো করেছে, এই সংশোধনীগুলো তো পার্লামেন্ট না হলে, নতুন পার্লামেন্ট না আসলে সেইখানে তো সেই সংশোধনীগুলো কোনোভাবেই করা কিন্তু সম্ভবপর হচ্ছে না। 7ই মার্চের ভাষণকে
আজকে স্বাধীনতার ঘোষণা বানাই দিল, বানাই দিয়ে সংসদের সংবিধানে যেভাবে তারা আইন পাশ করে ঢুকিয়ে দিল কাট পেস্ট করে। আজকে জাহিদ হাসানদেরও চিন্তা করা দরকার যে মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ শুধু মুখে মুখে ব্যক্তিগতভাবে নিজেদের করে নাই, সংবিধানে পর্যন্ত 7ই মার্চের ভাষণকে ঢুকাই দিচ্ছে। না, এখানে কথার ভিতরে ইন্টারাপ্ট করবেন না আপনি। আপনার কথা আমি একদম ইন্টারাপ্ট করি না। আমার চেয়ে বেশি সময় নিচ্ছেন, বেশি বলছেন, বেশি বক্তৃতা দিচ্ছেন। আমি ধৈর্য সহকারে আপনার বক্তব্য শুনছি। শোনার ধৈর্য থাকতে হবে, এবং আমার কোনো কিছু বললে আপনি ইন্টারাপ্ট না করে পয়েন্ট আউট করেন। আমি যেমন নোট ডাউন করে আপনার উত্তরটা আমি দিচ্ছি। তো এইগুলো কিন্তু একটা ব্যাপক একটা ব্যাপার। ইউনিয়ন পরিষদ ওই স্বাধীনতার ঘোষণার যে 7ই মার্চের ভাষণকে যে বানিয়ে দিল, এইটা পরিবর্তন করতে পারবে না, উপজেলা পারবে না, পৌরসভা পারবে না। তারপর ইনাদের সমস্ত কর্মকাণ্ডকে যে বৈধতা দেওয়া। তো এই জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা সংস্কার চাই। অবশ্যই আমরা রাজনৈতিক সংস্কার চাই, নির্বাচন কমিশনের সংস্কার চাই, আমরা বিচার ব্যবস্থার সংস্কার চাই, ডিসি এসপি পুলিশের সংস্কার চাই। আজকে 64টা জেলায় 64টা ট্রাইব্যুনাল হওয়া উচিত, এবং কোন কোন জেলায় গুম হয়েছে, খুন হয়েছে, অপহরণ হয়েছে, ডিসি এসপি রায় 15 বছরে পরপর 4টা নির্বাচনে 8 সাল থেকে কি কি ভূমিকা রেখেছে, পুঙ্খানুপুঙ্খ রূপে নিরপেক্ষ বিচার ব্যবস্থা, বিচারক নিয়োগ করে। এগুলা আমার কথা হচ্ছে কোন ডিসিএসপি যদি নিরপেক্ষভাবে ভোট করে সে যাতে ভিক্টিমাইজ না হয়। আর কেউ যদি গুন্ডা মাস্তানের আওয়ামী লীগের কর্মীর মতো নির্বাচন করে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত। শুধু ওএসডি না, জয়েন্ট সেক্রেটারি না, কিংবা এখন দলবাজের হয়তো ডিসিএসপি ভোট করলো, ভোটের পরে একটা অন্য জায়গায় পোস্টিং পেলো, সেই পোস্টিংটাকে সে বলছে আমি ডিপ্রাইভ হচ্ছি, আমি পোস্টিং আমাকে দিছে, আমি এই ভোট করি নাই সেই কারণে আওয়ামী লীগের সাথে হই নাই। এই যে সুযোগ সন্ধানী প্রশাসনের লোকেরা যে সুযোগগুলো নিচ্ছে, এগুলো আমাদের চিন্তা চেতনার বিষয়। আমাদের মননে, মেধায়, বিকাশে, বক্তৃতায়, অ্যানালাইসিসে, গবেষণায় এবং আমাদের নির্দিষ্টভাবে পয়েন্ট আউট করা দরকার করে এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের আসা উচিত। আমরা বিএনপিতে একটা নাবালক দল। আজকে উপদেষ্টারা যেভাবে আমাদেরকে বক্তৃতা বিবৃতিতে কটাক্ষ করে বলছে, মনে হচ্ছে আমরা নাবালক দল, এদের কাছ থেকে শিক্ষার অনেক দরকার আছে। সবার কাছ থেকে শিক্ষার কিছু আছে। আজকে 3 বছরের শিশুর কাছে আমার শিক্ষার আছে, 4 বছরের শিশুর কাছে আমার শিক্ষার আছে, জাহিদ হাসানদের কাছে আমার শিক্ষার কিছু আছে। কিন্তু জাহিদ হাসানদেরও চিন্তা করতে হবে যে শিক্ষার কোনো শেষ নাই, মৃত্যুর আগ পর্যন্ত শিখতে শিখতে মানুষ যায়। আর উনি বাণিজ্য মন্ত্রী, সাবেক বাণিজ্য মন্ত্রী বললেন, উনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, পরে বাণিজ্য মন্ত্রী ছিলেন। উনি কি বক্তৃতা দিচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী যে বিএনপির মধ্যে রয়ের এজেন্টরা আছে, আপনি মাঝখান থেকে একটা কথা তুলে দিলে তো সেই কথার উত্তর আমি দেব না। এই প্রশ্নটা আপনি আলতাফ হোসেন চৌধুরীকে বলবেন, তার আগে কি ছিল, পরে কি ছিল, মাঝখানে কি ছিল, এতে কি ছিল। সে হয়তো আন্দোলনটা কেন আমরা কামিয়াব লক্ষ্যে পৌঁছাতে পারলাম না, সবাই ঠিক মতো কেন মাঠে নামলো না, এরকম কিন্তু কথা বলতে বলতে কথা প্রসঙ্গে যেমন আমরা শেখ হাসিনাকে মীর জাফরের সাথে তুলনা করি, শেখ হাসিনা হচ্ছে মীর জাফর, কথা প্রসঙ্গে অনেক কথা আসে। এখন উনি কোন প্রসঙ্গে ওইটা বলেছেন, এই উত্তরটা জাহিদ হাসান চাইলেই তো আমি দেব না। এইটা উত্তর যে বলেছেন তার কাছ থেকে নিতে হবে, এবং আমাকে উপরেরটা পড়তে হবে, নিচেরটা পড়তে হবে। মাঝখান থেকে এক লাইন বললে তো এটার উত্তর আমি দিতে পারবো না। এবং আমি কিন্তু এরকম কি কিছু আপনাদের নেতাকর্মীদের মধ্যে কখনো মনে হয়েছে? মানে আলতাফ হোসেন চৌধুরীর কথা যদি বাদ দিয়েও আপনার কাছে জিজ্ঞাসা করি, না, আমি বিএনপির মধ্যে শুনিনি, রয়্যাল ওনার এজেন্ট, কাছে শুনলাম, ওনার কাছ থেকে আমি শুনলাম, আমি তো শুনিনি এটা। আমি তো শুনে রয়ের এজেন্টের দরকার নেই তো, র তো নিজেই বাংলাদেশে তৎপর, ওর আবার এজেন্ট লাগবে কেন? ওর এজেন্ট তো পুলিশ, ওর এজেন্ট ডিসি, ওর এজেন্ট এসপি, ওর এজেন্ট প্রশাসনের কর্মকর্তারা, কর্মচারীরা। কিছুদিন আগে পত্রপত্রিকায় শেখ হাসিনার লাস্টের দিকে জানা গেল যে বাংলাদেশের হিন্দু অনেকের নামে ইন্ডিয়ার হিন্দুরা চাকরি করছে, এবং সিলেটের পাসপোর্ট অফিসের একজন হিন্দু ভদ্রলোকের নাম দিয়ে পত্রিকা তো নিউজও আসছে। তাহলে ওদের এজেন্ট লাগে না, ওরা নিজেরাই তো তৎপর বাংলাদেশে। ওরা কি শুধু বাংলাদেশে তৎপর? জাস্টিন ট্রুডো বলে নাই যে তার ওখানেও যে শিখদেরকে হত্যা করছে, এবং আমেরিকার এই গত গভর্নমেন্ট বাইডেনও অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে হামলা, সবকিছুতে তো রয়ের ব্যাপারে স্পষ্টই বক্তব্য। তো রয়ের দৌরাত্ম তো শুধু বাংলাদেশে না, বিশ্বব্যাপী তাদের দৌরাত্ম। তাদের এতগুলো প্রদেশ, কোথায় কে বিদ্রোহ, কোন নেতা কোন দেশে আশ্রয় নিছে, সেই দেশে দেশে তারা তাদেরকে খুঁজে বেড়াচ্ছে, এবং তাদেরকে হত্যা, গুম, বিভিন্ন ভাবে তারা তৎপরতা লিপ্ত আছে বিভিন্ন স্বাধীন রাষ্ট্রে। তার মানে এরকম কি হতে পারে যে রয়্যাল এজেন্ট আসলে আপনাদের দলের মধ্যেও আছে? এটা কি হতে পারে? দলের এজেন্ট আমাদের, রয়ের এজেন্ট আমাদের দলের মধ্যে থাকবে কেন? রয়ের এজেন্ট কি কোনো দলের ভিতর থাকে? রয়ের এজেন্ট তো র নিজেই তৎপর। আমি তো আপনাকে বললামই যে র নিজেই, কিন্তু সে তো আসলে র নামে পরিচিত হয়ে আসে না, সে কোথাও না কোথাও কোনো না কোনো নামে থাকে। যেমন পুলিশে বললেন, পুলিশে আছে, সে পুলিশ হিসেবে আসে, সচিব হিসেবে আছে, বা সেরকম থাকবে। এই যে হেফাজতকে যখন হত্যা করলো,
তখন পুলিশদেরকে হিন্দি ভাষায় কথা বলতে শোনা গেছে। এরা কারা? র ছাড়া অন্য কিছু? বলেন। এই হচ্ছে ব্যাপার। র মানেই যে হচ্ছে আপনার একবারে বাংলাদেশি লোক হতে হবে এরকম তো কোনো কথা না। বাংলাদেশের র তো নিজেই তৎপর, ওর আবার কোনো বাহিনী লাগে নাকি? ওরা ইন্ডিয়ান লোক নিয়ে তো সেট আপ করছে। আর জাহিদ হাসান কোথাকার একটা কথা নিয়ে এসে বলে দিল, এইটাকে নিয়ে আমি খুব প্রসঙ্গ একটা ব্যাপক করতে চাচ্ছি না, এটাকে আমি আচ্ছা আমলে নিতে চাচ্ছি না। আচ্ছা, সৈয়দ এবং আসিফ এর আশরাফ উত্তর পাপিয়া, আমি দিতে চাই ধন্যবাদ না। যে আপনাকে। যেই এটি কথা বলে তার মোটিভটা সে বোঝে, এই মোটিভ তো আমার বোঝার কথা না। আচ্ছা, সংস্কারের কথা বলছেন আপনার, নিশ্চয়ই এই প্রসঙ্গে কিছু বলার থাকলে আপনি বলবেন। সাথে সাথে আপনি বলছেন কাঠামো সংস্কার করতে হবে। কি কি কাঠামো? কাঠামো সংস্কার তো একটা ব্যাপক ব্যাপার, তাই না? অনেকগুলো বিষয় আছে এখানে। এখন কি কি করতে হবে সেই বিষয়গুলো কি সুনির্দিষ্ট হচ্ছে? প্রথম ইনিংস তো চলে গেল প্রধান উপদেষ্টার ভাষায়, দ্বিতীয় ইনিংস শুরু হলো। কি কি করতে হবে? এক, আর একটা প্রশ্ন করে দিই, যেটি আপনারা বলছেন স্থানীয় সরকার নির্বাচন আগে, জাতীয় নির্বাচন পরে। বিএনপি বলছে আগে জাতীয় নির্বাচন। ঐকমত্য না হলে কি হবে? আচ্ছা, ধন্যবাদ। কাঠামো সংস্কার বলতে আমরা কি বুঝি দেখুন, গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার 11টি কমিশন গঠন করেছে এবং 11টি কমিশনের মধ্যে যেমন পাপিয়া বাবা বারবার সংবিধানের কথা বলছিলেন, নিশ্চয়ই বাংলাদেশের সংবিধান একটি ত্রুটিপূর্ণ সংবিধান। 72-এর পর এটা যে প্রক্রিয়ায় হওয়ার কথা ছিল সংবিধানটি রচিত, সেই প্রক্রিয়াটি ভুলে ভরা প্রক্রিয়া ছিল। সুতরাং সংবিধান, আমরা বলছি সংবিধান, এই সংবিধান মুজিববাদী সংবিধান পুরোপুরি বাতিল করে দিয়ে নতুন করে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান রচনা করতে হবে এবং সেই সংবিধানকে অ্যাপ্রুভ করতে হবে। সংবিধানের ত্রুটি আছে। নির্বাচন হুম। ব্যবস্থা বাংলাদেশে গত কমপক্ষে 3টি নির্বাচনে বাংলাদেশের কোনো জনগণ ভোট দিতে পারেনি। আমি এই গত 24 বছর, আমার বয়স 24 বছর, আমি 24 বছরে কোনো ভোট দিতে পারিনি। পাপিয়া পাড়াও নিশ্চয়ই দিতে পারেন নাই। এরকম নানাভাবে আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। মানে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় ত্রুটি আছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সবচেয়ে বড় ত্রুটি আছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি ভুলে ভরা শিক্ষা ব্যবস্থা। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোনো একজন শিক্ষার্থী অনার্স মাস্টার্স পাশ করবার পরেও তাকে বেকারত্বের গেলানি ঘাড়ে নিয়ে ঘুরতে হয়। সুতরাং এই শিক্ষা ব্যবস্থা কিভাবে হওয়া উচিত, কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা যায়, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমরা গত 16 বছর সাংবাদিকতার একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি। আমরা দেখেছি যে কিভাবে শেখ হাসিনার শেখ হাসিনার প্রেস কনফারেন্সে সাংবাদিকরা তাকে প্রশ্ন না করে উল্টো তার প্রশংসা করে সেই প্রেস কনফারেন্স রুমটাকে ভরিয়ে ফেলতেন। আমরা সেরকম বাজে সাংবাদিকতা বাংলাদেশে দেখেছি। সর্বশেষ যেদিন শেখ হাসিনা রাজাকার বলেন, সেটা একটি আমাদেরকে যেদিন রাজাকার বলে আখ্যায়িত করেন, সেটা তো একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরই বলেছেন। সুতরাং এইরকম বাজে মিডিয়াও আমরা দেখেছি। এখানেও সংস্কার করতে হবে। বাংলাদেশ তো নানাভাবে সংস্কার করতে হবে। গত 54 বছরে আমি যেটা শুরুতে শুরু করলাম, কোন স্টেট বাংলাদেশে ফাংশন করে নাই। এখন এই সংস্কারের যে প্রক্রিয়াটি সরকার শুরু করছে, সেই প্রক্রিয়াটি শেষ করতে দিতে হবে। ডক্টর ইউনূস যেটি বলেছেন যে প্রথম তার মানে কি এই শিক্ষা ব্যবস্থার কাঠামো পরিবর্তন, তারপরে সাংবাদিকতার পরিবর্তন, এই সবকিছুই করতে হবে এই 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 সরকারের সময় শেষ করতে হবে? সে একটা মৌলিক পরিবর্তন তো করতে হবে। একটা মৌলিক পরিবর্তন বা একটা কাঠামো তো চূড়ান্ত করতে হবে যে আমরা চাই একটি সংবিধান, যে সংবিধান এক্সিস্ট করে সেই সংবিধানের পরিবর্তে আমরা এইরকম একটি সংবিধান চাই। কিংবা যেই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে এক্সিস্ট করে, যে শিক্ষা ব্যবস্থা দক্ষ জনশক্তির বদলে আরো বেশি বেকার বাড়ায়, সেই শিক্ষা ব্যবস্থার বদলে আমরা এইরকম একটি শিক্ষা ব্যবস্থা চাই, সেই তো স্পষ্ট করতে হবে। সেই স্পষ্ট হুম। করার সুযোগটুকু একটি কমিশন গঠন করলে হলে কমিশন জনগণের কাছে যাবে, তাদের মতামত গ্রহণ করবে, রাজনৈতিক দলের মতামত গ্রহণ করবে, সিভিল সোসাইটির মতামত গ্রহণ করবে, এরপরে তারা একটি সিদ্ধান্তে পৌঁছাবে। সেই সুযোগটুকু নিশ্চয়ই প্রত্যেকটি কমিশনকে দিতে হবে। আপনার মানে দ্বিতীয় তার প্রশ্ন মানে যে কি এই যে মানে কি কি চাই সেটুকু এই সরকার নির্ধারণ করে দিয়ে যাবে? কি কি চাই, একই সঙ্গে এই সরকারের আওতার মধ্যে এই সরকার যতটুকু করতে পারে ততটুকু তাকে করার সুযোগ দিতে হবে। বাংলাদেশকে আর কোনোভাবেই আরেকটা গণঅভ্যুত্থানের মুখোমুখি করা যাবে না। আচ্ছা, বাংলাদেশকে তাহলে কোনোভাবে সেই কি কি চাই সেটা ঠিক করতে, সেটা তো সংস্কার কমিশনের প্রস্তাবগুলো রেডি হয়েছে এখন। তাহলে তো কাজটা হয়ে গেছে যে কি কি চাই। এখন কি এগুলোর বাস্তবায়ন আপনি বলছেন যে এই সরকারের করে যেতে নিশ্চয়ই হবে? করতে হবে। বাংলাদেশে নিশ্চয়ই নতুন সংবিধান রচনা করা তো সহজ ব্যাপার না। নতুন সংবিধান রচনা করতে সময় লাগবে। নতুন সংবিধান রচনা করার কাজটা এই সরকার করবে বলে আপনারা দাবি করেন? কত সময় লাগবে গণপরিষদ তার জন্য? করবে। আমি গণপরিষদের কথা বলেছি। আমরা একটা গণপরিষদ নির্বাচন চাই। গত 7 মাস আচ্ছা, বাংলাদেশে গণঅভ্যুত্থান মানে হয়েছে আপনারা 7 মাসে। গণপরিষদ নির্বাচন চান, স্থানীয় সরকার নির্বাচন চান, জাতীয় নির্বাচন এখন চান না? জাতীয় নির্বাচন অবশ্যই হবে। জাতীয় নির্বাচন যখন বাংলাদেশের জনগণ মনে করবে যে বাংলাদেশে আর কোনোভাবেই ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম না হওয়ার মতো একটি কাঠামো বিদ্যমান আছে, তারপর জাতীয় নির্বাচন অবশ্যই হবে। কিভাবে আমাদের সেটি জনগণ বলবে যে এখন মনে করছি যে এখন আর সেই কাঠামোটা সরকারের তৈরি হয়েছে? সরকারকে অবশ্যই জনগণের সেই প্রশ্ন কিভাবে জনগণ উত্থাপন করতে পারে
জনগণ তার মতামত প্রকাশ করতে হবে, এই দরজাটি সরকারকে উন্মুক্ত করতে হবে। এটা তো আমরা আমি মানে আমি আমরা যারা জানি তারা তো এইটাকে নির্বাচন বলেই জানি, যে নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে মানুষ জানায় যে এই হচ্ছে ইশতেহার, এর পক্ষে আমি আছি বা নাই। যদি জাতীয় নির্বাচনটা না হয়, মানুষ এটা কিভাবে গণভোট হতে পারে, জানাবে এটা? গণভোট হবে, কোনো সমস্যা নেই তো। মানে তবু জাতীয় ভোট হবে না, গণভোট হবে। না, তাহলে জাতীয় ভোট, আপনারা আসলে আপনি জাতীয় নির্বাচনটা কবে চান, এটা একটু শুনি। দেখুন, আমরা কেউ কিংবা আজকেও আমি একবারও টাইম নির্ধারণ করিনি যে এই মাস, হ্যাঁ, এত সালে এত মাস, আমরা এটি বলিনি। আমরা গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা ছিল, গণ অভ্যুত্থানের যে ইশতেহার, এই ইশতেহার আকারে না, কিন্তু যেটি ৩রা আগস্ট এক দফার সময় বলা হয়েছিল যে ফেসিবাদী ব্যবস্থা বা ফেসিবাদী কাঠামো বিলোপ করতে হবে, আমরা মনে করি সেই বিলোপ হওয়ার পরে জাতীয় নির্বাচন হওয়া উচিত। আরেকটি কথা আমি বলতে চেয়েছিলাম, ব্যাপারটি হলো দেখুন, গণ অভ্যুত্থান হয়েছে মোটামুটি প্রায় ৭ মাস। গত ৭ মাসে আমি একজন ছাত্র হিসেবে বা একজন ছাত্র স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে যেটা বলতে চাই, আমাদের খুব আশা ছিল যে আমরা গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজে, ক্যাম্পাসে, সকল জায়গাতে ছাত্র সংসদ নির্বাচন দেখতে পাবো। কিন্তু ৭ মাস অতিক্রম হয়ে যাচ্ছে, আমরা একটি ছাত্র সংসদ নির্বাচনও দেখিনি। আমরা দেখলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তারা ছাত্র সংসদ নির্বাচনের একটি রোড ম্যাপ ঘোষণা করেছিলেন। আমাদের জন্য এটা নিশ্চয়ই খুবই আশা জাগা হুম, নিয়েছিল যে যেহেতু জাহাঙ্গীরনগর হয়েছে, এরপর অন্যান্য ইউনিভার্সিটিতে হবে, কলেজগুলোতে হবে। হুম, কিন্তু আমরা পরিণতি কি দেখলাম, যেদিন তফসিল ঘোষণার তারিখ ছিল, তফসিল ঘোষণার কথা ছিল, সেদিন দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করছে, সমাবেশ করছে। পরিশেষে আহ প্রশাসন সেই পূর্ব নির্ধারিত তফসিলটা ঘোষণা করতে পারলেন না। তারা পরে ঘোষণা করলেন মে মাসে হবে, এপ্রিল মাসে হবে। মানে এটা এক রকমের দীর্ঘসূত্রিতা করা। হুম। এই জায়গাতেও আমরা নিশ্চয়ই খুবই হতাশ। জাহিদ হাসান, যে আপনার মনে হয় সময়, আমাকে বলেছেন যে শেষ করতে হবে, আপনাকে হ্যাঁ, তাড়াতাড়ি আমাকে হতে শেষ হবে। করতে আপনাকে হবে। আপনাকে ছেড়ে দেবো, শেষ আপনি এই প্রশ্নটা, আপনারা এই প্রশ্নগুলো আমি পরবর্তীতে পাপিয়া আপার সাথে কথা বলবো। আপনাকে শুধু হ্যাঁ, এটা শিওর। শুনে নিই যে ঐকমত না হলে কি করবেন, কারণ বিএনপিও স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা জাতীয় নির্বাচনই আগে চায়, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবে স্থানীয় নির্বাচন তারা মানছে না। ঐকমত না হলে কি হবে? দেখুন এই সমাধানটি, দেখুন বাংলাদেশে জাতীয়তাবাদী দল বা বিএনপি বাংলাদেশের অন্যতম বড় বৃহত্তর রাজনৈতিক দল, এবং একই সঙ্গে আমরা যারা এই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র বা তরুণ নেতৃত্ব আছি, আমাদের মধ্যে একটা ঐক্যমতে পৌঁছতে হবে। সেই দায়িত্বটি আমাদের নয়, সেই দায়িত্বটি সরকারের। সুতরাং বিএনপি যা বলছে, আমরা যা বলছি, এর মাঝখানে কিভাবে একটা নেগোসিয়েশনে যাওয়া যায় কিংবা সমঝোতা করা যায়, ঐক্যমতে পৌঁছানো যায়, সেই ব্যাপারটি সরকারের হাতে, এটা কিন্তু আমাদের এর হাতে না। মাঝখানে কি আছে আসলে, এর মাঝখানে কি? স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে, এর মাঝখানে আসলে কি? দেখুন আমরা আমাদের অবস্থানটি বলছি যে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই। এখন এর আপনারা কি মাঝখানে কম্প্রোমাইজ করতে রাজি আছেন যে ঠিক আছে, যদি যেহেতু বিএনপি চাচ্ছে না, অতএব আমরা কম্প্রোমাইজ করে আগে জাতীয় নির্বাচন হোক, এই অবস্থানে না, আছেন? এইটা কম্প্রোমাইজেশনের ব্যাপার না তো, এটি বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্ন। সুতরাং এর মাঝখানে কি হবে না হবে সেটি সরকার নির্ধারণ করবে, আমরা এই দায়িত্বটি সরকারের উপরে ছেড়ে দিতে চাই। আচ্ছা, ধন্যবাদ জাহিদ হাসান, আপনার সময়ও শেষ। ধন্যবাদ আপনাকে, যুক্ত হয়ে সময় জি, দিলেন। ধন্যবাদ ধন্যবাদ জাহিদ পাপি, হাসান। আমাকে ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম। আরে আমার শুরুই তো হলো না। এই যে এবার আপনি